হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ক্লাসে চলে আসছেন। অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটু জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। ওকে, রাইহান রহমান, রোকসানা আপু অনেকে চলে আসছেন। একটু জানাবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। ওকে, সো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। রোকসানা আপু জানিয়েছেন, রায়হান রহমান ভাই জানিয়েছেন। সো আমরা আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে 2 এর এফ। খেয়াল করুন, আমরা সেকেন্ড ফেজে আছি এবং সেকেন্ড ফেজের আজকে ক্লাস করব 2 এর এফ। 2 এর এফ মূলত, তার আগে আমরা একটু বলে দেই যে কিভাবে ক্লাসগুলো করছিলাম আমরা, অর্থাৎ কোন পর্যায়ে আছি, ক্লাসগুলো কিভাবে আমরা নিচ্ছিলাম সেই ব্যাপারটা একটু আপনাদেরকে অবগত করে দিচ্ছি। সো খেয়াল করুন, আমাদের ক্লাস হচ্ছে পুরো ফ্রিজ সেকেন্ড ফেজের ক্লাস হচ্ছে শুধু ভার্বের উপর, এবং ভার্বকে আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করে মূলত পুরো ক্লাসটাকে ভাগ করেছি। একটা হচ্ছে ফাইনাইট সেন্স এবং আরেকটা হচ্ছে আপনার নন ফাইনাইট সেন্স। এই দুইটা সেন্সে ভাগ করে আমরা ক্লাসগুলো করছিলাম। তো বর্তমানে এই মুহূর্তে আমরা ফাইনাইট সেন্সের ক্লাসগুলো করছিলাম। ফাইনাইট সেন্সের কারা কারা ফাইনাইট সেন্সে পড়ে আমরা বলছিলাম টেন্স। যারা টেন্সে পড়ে তারাই ফাইনাইট, এক কথা যারা টেন্সে পড়ে। এবং টেন্সের আরেকটা কি, টেন্সের আরেকটা পেসিভ হয়। টেন্সের পেসিভ এবং টেন্স এই দুইটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এই দুইটাই হচ্ছে কি ফাইনাইট, মানে টেন্সে পড়লেই সেটা ফাইনাইট ভার্ব, টেন্সে না পড়লে সেটা কি নন ফাইনাইট ভার্ব। সো টেন্সে পড়লে এখন টেন্স দুই রকম হতে পারে, টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্স হতে পারে, আবার টেন্সের কি পেসিভ হতে পারে। আরেকটা টেন্সের মধ্যেই পড়ে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মডাল ভার্ব। এটাও কিন্তু টেন্সের মধ্যেই, টেন্সেরই ভার্ব, কিন্তু এটাকে আমরা আরেকটা ক্যাটাগরি করলাম মডাল ভার্ব প্লাস ভার্ব। মডাল ভার্ব প্লাস ভার্ব এটাও কিন্তু টেন্সের প্যাটার্ন, টেন্সের মধ্যেই পড়ে। সো এই ফাইনাইট ভার্বটা নিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করেছি, ঠিক আছে। অর্থাৎ ফাইনাইট ভার্বের ক্লাস, আমরা আজকে মডাল ভার্ব প্লাস ভার্বের বিষয়গুলো আলোচনা করব। অর্থাৎ ইনস অ্যান্ড আউটস অফ মডেলস। 2 এর এফ ক্লাস হচ্ছে কিসের উপর তাহলে? 2 এর এফ ক্লাস হচ্ছে মডাল ভার্বের ব্যবহার। অর্থাৎ আপনি যে এতদিন মডেলস বা মডেল ভার্বগুলো দেখেছেন সেগুলোর একটু পুঙ্খানু ব্যবহার নিয়ে আমরা 2 এর এফ ক্লাসটা সাজিয়েছি। তবে 2 এর এফে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, 2 এর ইতেও, সরি 2 এর জিতেও আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। দেখুন ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করবেন। 2 এর এফের উপর যে ক্লাস হবে, 2 এর জি এর উপর সেম ক্লাস হবে। 2 এর এফও মডেল ভার্বের উপর হবে, 2 এর জিও কি মডেল ভার্বের হবে। সচরাচর আমরা 2 এর এফ ক্লাসটা মডেল ভার্বের আলোচনা এখানে করেছি গতানুগতিক। গতানুগতিক বলতে কি? গতানুগতিক হচ্ছে আপনি যেভাবে পড়েছেন সেইভাবে আলোচনাটা করা হয়েছে 2 এর এফে মডেল ভার্বের ব্যবহার। আর 2 এর জিতে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা 2 এর জিতে আলোচনা করেছি এই মডেল ভার্বের একটু কি ক্রিয়েটিভ ওয়েতে আমরা একটু আলোচনা করেছি, তুলনামূলকভাবে আলোচনা করেছি 2 এর জিতে। আমি আশা করি কথাটা বুঝাতে পেরেছি। সো 2 এর এফ ক্লাসটা হচ্ছে মডেল ভার্বের সাধারণ যে নিয়মকানুন দিয়ে আপনি সাধারণ বই থেকে যে বিষয়গুলো পড়েছেন সেগুলো, যে কারণে আমরা 2 এর এফ ক্লাস করাই না, আমরা করাই কোথা থেকে? 2 এর জি। 2 এর জি হচ্ছে কি একদম আপডেট যে ক্লাসটা সেটা। তো দেখুন আমরা আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, জি শুরু করতে বলেছেন, তো দেখুন 2 এর জি শুরু করতে বলে ফেলেছেন অনেকে। 2 এর এফ হচ্ছে মডেল, এগুলো হচ্ছে নিয়ম মানে গতানুগতিক, কোথায় কে বসে, মডেল ভার্বের এই ধরনের যে ব্যবহারগুলো আছে সেটা। সো পিডিএফ ফাইলটা দিয়ে দেবো, এটাও আপনারা পড়বেন, এটাও পড়লেও আশা করি বুঝতে পারবেন অনেক কিছুই। তো আমরা আলোচনা করব 2 এর জি থেকে, সেম টপিকস মডেল ভার্বের উপরই। আমরা এই 2 এর জি ক্লাসটাকে একটু ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে আমরা শিখব, এটাই হচ্ছে মানে বিষয়টা আর কি। তো আশা করি আমি বুঝাতে পেরেছি ব্যাপারগুলো।
সো খেয়াল করুন 2-এর জি কে আমরা সাজিয়েছি সেন্স অফ মডেলস। সেন্স অফ মডেলস অর্থাৎ মডেলের ব্যবহারগুলো আপনি কিভাবে উপভোগ করবেন, কিভাবে অনুভব করবেন, কিভাবে অনুবাদ করবেন সেন্স অফ মডেলস টপিকস দিয়ে। তো দেয়ার আর ভ্যারিয়াস টাইপস অফ মডেল ভার্বস বেসড অন দেয়ার ইউজ। আমরা তাদের ব্যবহারের উপর ডিপেন্ড করে মডেল ভার্বগুলোকে ক্যাটাগরাইজ করেছি, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছি। দেখুন মডেল ভার্বগুলোকে তাদের ব্যবহারের উপর ডিপেন্ড করে আমরা সাজিয়েছি। যেমন প্রথমটা হচ্ছে কি মডেল ভার্বস ফর সিউরিটি, অর্থাৎ কোন কোন মডেল ভার্ব দিয়ে আপনি শিওর নিশ্চিত কোনো ঘটনা ব্যাখ্যা করেন। মডেল ভার্বস ফর এক্সপেকটেশন, কোন কোন মডেল ভার্বগুলো দিয়ে আপনি প্রত্যাশা প্রকাশ করেন, হোপ প্রকাশ করেন। কোন কোন মডেল ভার্ব দিয়ে আপনি প্রবাবিলিটি প্রকাশ করেন, কোন কোন মডেল ভার্ব দিয়ে আপনি এবিলিটি প্রকাশ করেন, পারমিশন প্রকাশ করেন, অবলাইগেশন প্রকাশ করেন। অর্থাৎ 6 টাইপস অফ মডেলস এখানে ব্যবহার করা হয়েছে তাদের ব্যবহারের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমরা পুরো মডেল ভার্বগুলোকে ক্যাটাগরাইজ করে ফেলেছি, শ্রেণীবিন্যাস করে ফেলেছি এই 6টা টাইপসের মধ্যে এনে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তার মানে মডেল ভার্বগুলো যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন, অনুভব করতে পারেন, বিভিন্ন জায়গায় লিখতে পারেন, এক্সপ্রেস করতে পারেন, সেজন্যই আমরা এই ক্যাটাগরিটা করেছি। সো প্রথমে আমরা সিউরিটির ব্যাপারটা আসি, যে নিশ্চিত কোনো ঘটনা ব্যাখ্যার জন্য আমরা কি কি ব্যবহার করি, কি কি মডেল ভার্ব ব্যবহার করি, ঠিক আছে, এই ব্যাপারটা। তো ধীরে ধীরে আমরা এক্সপেকটেশন, প্রবাবিলিটি, এবিলিটি, পারমিশন, অবলাইগেশনে যাব। তো প্রথমেই আমরা আসছি যে নিশ্চিত কোনো ঘটনা ব্যাখ্যায় আপনি এই কোন মডেল ভার্বগুলোকে সচরাচর ব্যবহার করে থাকেন সেই ব্যাপারটা। তো খেয়াল করুন আমরা এখন আসছি মডেল ভার্বস ফর সিউরিটি। শিওর কোনো ঘটনা ব্যাখ্যার জন্য আমরা কোন কোন মডেল ভার্ব ব্যবহার করি। এখন এই মডেল ভার্বগুলোকে 3টা জায়গায় ব্যবহার করা যায়। কয়টা জায়গায়? 3টা জায়গায়। নিশ্চিত ঘটনা আমরা কয়টা জায়গায় কথা বলি? 3টা জায়গায় কথা বলি নিশ্চিত করে। নিশ্চিত কিন্তু সেটাও কি 3টা জায়গায়। যেমন নিশ্চিত কোনো ঘটনা প্রেজেন্ট বর্তমানে আপনি বলতে পারেন, নিশ্চিত কোনো ঘটনা আপনি আবার অতীতেও বলতে পারেন, নিশ্চিত কোনো ঘটনা আপনি আবার ফিউচারেও বলতে পারেন। তার মানে আমরা নিশ্চিত কোনো ঘটনা এই 3টা দিকে কথা বলি, ঠিক না? অতীতেও বলতে পারি, বর্তমানে বলতে পারি, ভবিষ্যতে বলতে পারি। এখন এই নিশ্চিত ঘটনাগুলো ব্যাখ্যা করার ক্ষেত্রে কোন কোন মডেল ভার্ব তাইলে আমরা ব্যবহার করব। তো প্রথমেই হচ্ছে কি যে প্রেজেন্টে আমরা কোন কোন মডেল ভার্ব ব্যবহার করব। অর্থাৎ কেউ যদি মনে করে নিশ্চিত করে বর্তমানের কোনো ঘটনা ব্যাখ্যা করতে চায় তাহলে তাকে ব্যবহার করতে হবে কি মাস্ট প্লাস ভার্ব 1 আর ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে প্রেজেন্টের বেলায়। অর্থাৎ আপনি কোনো একটা ঘটনা নিশ্চিত হয়ে গেছেন যেটা নিশ্চিত, তখন আপনি মাস্ট প্লাস ভার্ব 1 ব্যবহার করবেন। যেমন ধরেন আপনি স্কুল থেকে আসছেন কিংবা বাজার থেকে আসছেন কোথাও, কিংবা বাইরে ঘোরাফেরা করছেন, তো তখন একজন লোক দেখলেন আপনি পুলিশের ড্রেস পরে আছে, ঠিক আছে। এখন কেউ যদি পুলিশের ড্রেস পরে থাকে তাহলে আপনি কি নিশ্চিত হয়ে বললেন যে উনি হি মাস্ট বি পুলিশ, হি মাস্ট বি পুলিশ। এখন এই লোকটা যদি পুলিশ হয় আর আপনি যদি নিশ্চিত হন তাহলে আপনাকে বলতে হবে কি হি মাস্ট বি আ পুলিশম্যান, সে অবশ্যই একজন পুলিশম্যান হবে। তার মানে তার ঘটনা আপনি নিশ্চিত, এই ঘটনা আপনি নিশ্চিত। যদি এরকম বর্তমানে কোনো একটা জিনিস আপনি নিশ্চিত হন তাহলে মাস্ট দিয়ে লিখবেন হি মাস্ট বি এ পুলিশম্যান, সে অবশ্যই একজন পুলিশম্যান হবে। তার মানে এটা নিশ্চিত হয়ে গেছেন। তো বর্তমানে নিশ্চিত ঘটনা ব্যাখ্যা করতে আপনি মাস্ট ব্যবহার করবেন। নেগেটিভ হলে মাস্ট নট, নেগেটিভ হলে কি মাস্ট নট, পজিটিভ হলে মাস্ট। নেগেটিভ নিশ্চিত ঘটনা আছে মানে সে একজন পুলিশম্যান না, তাহলে কি নেগেটিভ নিশ্চিত। আপনি যদি নিশ্চিত হয়ে বলেন সে অবশ্যই একজন পুলিশ তাহলে পজিটিভ নিশ্চিত। আর আপনি যদি বলেন যে না সে অবশ্যই পুলিশ না তাহলে নেগেটিভ নিশ্চিত। তারপরে দেখুন আমরা পাস্টের ব্যাপারটা চলে আসি, যে অতীতে কোনো একটা ঘটনা আপনি নিশ্চিত করে বলতে চাচ্ছেন যে এটা অবশ্যই ঘটেছে বা সে এটা করেছে, এরকম টাইপসের কোনো ঘটনা যদি আপনি বলেন। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে নেগেটিভ করার ক্ষেত্রে মাস্ট ব্যবহার করতে পারবেন, আবার চাইলে আপনি ক্যানট বিও ব্যবহার করতে পারবেন। কি ক্যানট বি, ক্যানট বি, হি ক্যানট বি আ পুলিশম্যান মানে সে একজন পুলিশম্যান হবে না, সে একজন কি পুলিশম্যান হবে না, ঠিক আছে। এই ব্যাপারটার দিকে খেয়াল করেন, সে একজন পুলিশম্যান হতে পারে না। এই ক্ষেত্রে আপনি যদি নেগেটিভ মানে একদম নেগেটিভ নিশ্চিত হয়ে যান তাহলে আপনি ক্যানট বি ব্যবহার করেও কথা বলতে পারবেন, ঠিক আছে। তবে এই ক্ষেত্রে মাস্ট নটের চেয়ে বেশি ব্যবহার করা হয় ক্যানট, নেগেটিভ করার ক্ষেত্রে, ঠিক আছে। তবে দুটাই আলাদা কিছু না, একই জিনিস, আপনি দুটাই ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এবারে দেখুন পাস্টের ঘটনা আমরা চলে আসছি। পাস্ট ঘটনাটা পিডিএফ যারা পড়েছেন তারা হ্যাঁ একজন পেয়েছেন, পিডিএফে ক্যান্ট বলা আছে,
পিডিএফ কিন্তু আগে দিয়েছি যাতে আপনি ভালো করে একটু পড়েন, ঠিক আছে, একটু আগায় থাকতে পারেন। তবে দেখুন আমরা পাস্টের ঘটনায় চলে আসি। আপনারা যদি পড়ে থাকেন আমাকে বলবেন, স্কিপ করবো আমি, ঠিক আছে, যদি বুঝে থাকেন। পাস্টের ঘটনা নিশ্চিত করে আপনি বলতে গেলে কি ব্যবহার করবেন? মাস্ট হ্যাভ প্লাস ভার্ব থ্রি। অর্থাৎ অতীতে কোনো একটা কাজ নিশ্চিত ছিল সেই ব্যাপারে আপনি বলবেন মাস্ট হ্যাভ ভার্ব থ্রি, মাস্ট হ্যাভ ভার্ব থ্রি। তো এই ঘটনাগুলো একটু টাইম মানে করে, যেমন ধরেন বললাম সে অবশ্যই কাজটি করেছে, মানে সে নিশ্চিত কাজটা করেছে অতীতে। মানে অতীতটা কীরকম হতে পারে? বর্তমান থেকে পিছনের দিকে, বর্তমান থেকে পিছনের দিকে। সেটা কম অতীত হতে পারে, বেশি অতীত হতে পারে, অনেক অতীত হতে পারে, আবার কি কিছু কাল আগের অতীত হতে পারে। সো আমরা মনে করেন অতীতে কোনো একটা ঘটনা বললাম, সে অবশ্যই পাস করেছে, নিশ্চিত করে পাস করেছে, আমরা বলি না সে নিশ্চয়ই পাস করেছে, কিংবা সে অবশ্যই পাস করেছে। নিশ্চয়ই অবশ্যই এখানে সবই ব্যবহার করতে পারে। সে নিশ্চয়ই পাস করেছে পরীক্ষায় আর কি, সে নিশ্চয়ই পাস করেছে। তো এই ক্ষেত্রে সে নিশ্চয়ই পাস করেছে, এটা আপনি কীভাবে বলবেন? হি মাস্ট হ্যাভ পাসড দি এক্সাম। সি মাস্ট হ্যাভ পাসড দি এক্সাম, হি মাস্ট হ্যাভ পাসড দি এক্সাম। সে অবশ্যই পাস করেছে, পাস করেছে মানে আগে। ধরেন আপনি এখন এইচএসসি পরীক্ষা দিবেন, তাহলে আপনি নিশ্চিত করে বলতে পারবেন যে সে অবশ্যই এসএসসি পাস করেছে। তার মানে কি অতীতের এই ব্যাপারে আপনি কি নিশ্চিত? তাহলে বলবেন কি মাস্ট পাস, হি মাস্ট হ্যাভ পাসড দি এক্সাম, এসএসসি এক্সাম, দি এসএসসি এক্সাম। বুঝতে পেরেছেন? তার মানে অতীতে আপনি কোনো কাজের ব্যাপারে নিশ্চিত, সে ব্যাপারে প্রকাশ করার জন্য মাস্ট হ্যাভ ভার্ব থ্রি ব্যবহার করে আমরা কথা বলে থাকি। ওকে, এবং এই ব্যাপারে যদি আপনি নেগেটিভ করতে চান, নিশ্চিত ঘটনা নেগেটিভ করতে চান, তাহলে মাস্ট নট ব্যবহার করবেন। এখানে আপনি জাস্ট একটা নট ব্যবহার করে দেবেন, তাহলে এটা নেগেটিভ, নেগেটিভ নিশ্চিত ঘটনা, ঠিক আছে। যেমন ধরেন কেউ যদি এইচএসসি পরীক্ষায় দিতে যায়, এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়, কিংবা এইচএসসি পরীক্ষা দিতে বসে, তাহলে আপনি নিশ্চিত সে এসএসসি পরীক্ষায় ফেল করে নাই। সে নিশ্চিত কি এসএসসি পরীক্ষায় ফেল করে না, সেক্ষেত্রে হি মাস্ট নট হ্যাভ ফেইলড, ঠিক আছে, হি মাস্ট নট হ্যাভ ফেইলড, এটা বলবেন ফেইলড দিয়ে। এরপর দেখুন ফিউচারের ব্যাপারটা, অর্থাৎ ভবিষ্যতের দিকে যদি আপনি কোনো একটা ঘটনা নিশ্চিত করে বলতে চান, সেক্ষেত্রে আপনি কিছু শব্দ ব্যবহার করবেন নর্মালি। যেমন ধরেন আই উইল বাই আ পেন অর বাই আ বাইক, ঠিক আছে, আমি একটা বাইক কিনবো। এখন এটা নর্মাল একটা ভবিষ্যতের কথা আপনি বললেন যে আই উইল বাই আ বাইক, আমি একটা বাইক কিনবো। এখন এটাকে নিশ্চিত বানানোর জন্য কয়েকটা ওয়ে ইউজ করা হয়, এটার সাথে কিছু শব্দ অ্যাড করা হয়, যেমন ডেফিনেটলি, শিওরলি, আই উইল ডেফিনেটলি বাই এ বাইক, আই উইল শিওরলি বাই এ বাইক, মানে এটা নিশ্চিত করা হয়েছে। আই উইল ডেফিনেটলি বাই এ বাইক, আমি অবশ্যই একটা বাইক কিনবো। আই উইল শিওরলি বাই আ বাইক, এইভাবে আপনি আপনার কথাগুলো বলতে পারেন। এই ক্ষেত্রে আপনি উইল বাইয়ে না বলে আপনি এটাও বলতে পারেন যে আই এম গোয়িং টু বাই, আই এম গোয়িং টু বাই আ বাইক। গোয়িং টুর মানে কি? অ্যাম গোয়িং টুর মানে হচ্ছে যে আপনি যদি সিদ্ধান্ত আগে নিয়ে থাকেন তাহলে অ্যাম গোয়িং টু, আর যদি সিদ্ধান্ত এখন এই মাত্র নেন তাহলে উইল। এটা আমরা উইল ভার্সাস অ্যাম গোয়িং টুর মধ্যে আলোচনা করেছি, আশা করি আলোচনাটা আপনারা পেয়েছেন। সো এই ছিল আপনার মডাল ভার্সের নিশ্চিত ঘটনা তিনটা জায়গায় আপনি কীভাবে ব্যাখ্যা করবেন, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আমরা এখন চলে আসব যে এক্সপেকটেশন অর প্রত্যাশা, এক্সপেকটেশন অর প্রত্যাশা করার ক্ষেত্রে আপনি কোন ধরনের মডাল ভার্ব ব্যবহার করবেন। সো আমরা এক্সপেকটেশন করার ক্ষেত্রে কোন কোন মডেল ভার্ব ব্যবহার করব, ঠিক সেমভাবে এক্সপেকটেশনও কি প্রত্যাশা, আপনি প্রত্যাশা করেন কোনো কিছু, সেটাকে আপনি
প্রেজেন্টে নিতে পারবেন, পাস্টে নিতে পারবেন, মানে আমরা 3 জায়গায় এরকম প্রত্যাশার কথা বলি, ঠিক না? আবার ফিউচারেও বলে থাকি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা এক্সপেকটেশনের এই প্রেজেন্ট এবং ফিউচার দুটা প্রায় সেম, মানে বর্তমান আর ফিউচারের ব্যাপারটা কি প্রায় সেম ধরা হয়, মানে এখানে পার্থক্য করা হয় না। ধরেন এই প্রেজেন্টটা আর ফিউচারটা, নিয়ার ফিউচার বা ফিউচারের দিকে যে এক্সপেকটেশনটা থাকে সেটার ক্ষেত্রে তেমন একটা পার্থক্য করা হয় না, ঠিক আছে? এই জন্য দুটাকে আমরা কাছাকাছি লিখতে পারি। এক্সপেকটেশন কোথায়? এবার আমরা এক্সপেকটেশন 3টা জায়গায়। তো প্রথমে আমরা আসি বর্তমানের কোনো এক্সপেকটেশন, ঠিক আছে? যেমন ধরেন আপনি বললেন যে কারো কাছ থেকে আপনি প্রত্যাশা করতেছেন, আপনি তার কাছে প্রত্যাশা করেন যে তোমার এই কাজটি করা উচিত, এই কাজটি করা উচিত। তো দেখুন, আপনি এই কাজটা, তাকে এই কথাটা বলার মানে কি? এই কথাটার মানে আপনি প্রত্যাশা করেন যে সে এই কাজটা করুক, আপনার প্রত্যাশা সেই কাজটা করুক। এক্ষেত্রে আমরা কি করি? এক্ষেত্রে শুড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করে বর্তমানের এবং এই কাজটাই ভবিষ্যতের দিকে দেখুন ইঙ্গিত দেয়, এই কাজটাই কি ভবিষ্যতের দিকে ইঙ্গিত দেয়। তো এই জন্য প্রেজেন্ট এবং পাস্টের প্রত্যাশা কি সেম। দেখুন, মানে আপনি একটা জিনিস প্রত্যাশা করেন, এটা বর্তমানেও করেন আবার কি ভবিষ্যতের জন্য করেন, ঠিক না? আমি আপনাকে বললাম তোমার পড়াশোনা করা উচিত, এটা এখনও প্রত্যাশা, আবার কি ভবিষ্যতের জন্য করতেছি। তার মানে ভবিষ্যতের জন্য এই প্রত্যাশা, এই স্ট্রাকচার ব্যবহার করবেন, বর্তমানের জন্য কি এই স্ট্রাকচার ব্যবহার করবেন। তার মানে প্রত্যাশার প্রেজেন্ট এবং পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার হয়ে গেছে। প্রেজেন্ট এবং কি ফিউচার আপনি জাস্ট শুড দিয়ে করবেন, এবং নেগেটিভ করতে গেলে শুড নট, ব্যাস। এটা নর্মাল নেগেটিভ করার যে নিয়মটা সেটা শুড নট প্লাস ভার্ব ওয়ান, ব্যাস। এটা হচ্ছে বর্তমানের। এখন পাস্টের ক্ষেত্রে তাহলে কি হবে? পাস্টের ক্ষেত্রে যদি আপনার কোনো অতীত এক্সপেকটেশন থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এই ক্ষেত্রে অনুবাদটা হয়ে যাবে কি তোমার এই কাজটি করা উচিত ছিল অতীতে। আফসুস, আপনি অতীতকালে বলতেছেন যে তোমার এই কাজটা করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দি ওয়ার্ক, ইউ শুড হ্যাভ ডান দি ওয়ার্ক। সো অতীতে চলে গেল, অতীতে প্রত্যাশা ছিল আপনার কারো কাছ থেকে, সেক্ষেত্রে ব্যবহার করবেন শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। বর্তমানে প্রত্যাশা করেন কিংবা ভবিষ্যতের জন্য প্রত্যাশা করেন এরকম সেন্সে আপনি শুড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করবেন। আশা করি এটা আপনার কাছে ক্লিয়ার। ওকে, একজন প্রশ্ন করেছেন couldn't have verb 3 যদি past participle ইউজ হয় তাহলে can't have verb কি past ইউজ হবে? can't have হবে না, can't have verb 3 ব্যবহার করবেন না, can't have verb 3 ব্যবহার নেই। couldn't have verb 3 অতীতের জন্য, ঠিক আছে? অতীতের জন্য couldn't have verb 3। ওকে, সো আমরা পাস্টের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি, এক্সপেকটেশন। আমরা এখন কিছু জিনিসের মধ্যে আপনাদের মানে যারা পিডিএফ ফাইল পড়েছেন আমাকে একটু হাত জানাবেন যে আপনি পড়েছেন কিনা। পড়লে আমি সময় নষ্ট করবো না, একটু দ্রুত আগাবো, ঠিক আছে? পিডিএফ ফাইল দিয়েছি, অনেকে পড়েছেন। শুড প্লাস ভার্ব ওয়ান, আরেকটা শব্দ আছে যেটা অট, ও ইউ জি এইচ টি, অট টু প্লাস ভার্ব ওয়ান, had better plus verb 1, be supposed to plus verb 1। এই চারটার মধ্যে পার্থক্য কি? এই পাঁচটা, এই চারটার মধ্যে পার্থক্য কি? ওকে, এই চারটার মধ্যে পার্থক্য আশা করি আপনারা জানেন বা আপনারা দেখেছেন পিডিএফে, পিডিএফ পড়েছে বলছেন। ওকে, সো দেখুন শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি কি পাস্ট পারফেক্ট টেন্স না? শুড দিয়ে শুরু হয়েছে, এটা প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? কিন্তু অতীতের কথা বলে।
অতীতের কথা বলে কিন্তু কি প্রেজেন্টের, এগুলোর কিন্তু অস্তিত্ব নেই, এগুলো মডেল ভার্বের কোনো কিন্তু অস্তিত্ব নেই। ভালো করে খেয়াল করেন, মডেল ভার্বের যে ব্যবহারগুলো আপনি দেখেন না, এটার কোনো অস্তিত্ব নেই, এটা হচ্ছে জাস্ট কল্পনা। এটা কি, এটা হচ্ছে কোনো কল্পনা, এটা কোনো কিছুই না, এটার কোনো অস্তিত্ব না, এটা হচ্ছে কল্পনা, এটা জাস্ট কি মডেল, নমুনা, বুঝতে পেরেছেন? মডেল, মডেল থেকে মডেল, এটা নমুনা সেন্টেন্স, কথা বলছেন? যেমন ধরেন আপনি বললেন আই ক্যান ইট, মডেল ভার্বগুলো যারা ফিল করার চেষ্টা করেন, যেমন মডেল ভার্ব আপনি বললেন আই ক্যান ইট, আমি খেতে পারি, এটার মানে কি আপনি এখন খাচ্ছেন? না, এটা মানে হচ্ছে আমি খেতে পারি, আপনি এবিলিটি প্রকাশ করতেছেন। এটা কোনো অ্যাকশন না, কোনো কাজ, এইমাত্র কোনো কাজ হচ্ছে এরকম না, এই মাত্র কোনো কাজ হচ্ছে এরকম সেন্স থেকে কিন্তু আপনি এই কথাগুলো বলেন না, বুঝতে পেরেছেন? এই জন্য মডেল ভার্বের কোনো মানে অ্যাকশন দেখা যায় না, মানে এটা হচ্ছে নমুনা, আপনি ভাবতেছেন, করবেন, এবিলিটি প্রকাশ করতেছেন, জাস্ট এগুলোর মধ্যে এটা সীমাবদ্ধ। তো আমরা শুড প্লাস ভার্ব ওয়ান, অট টু প্লাস ভার্ব ওয়ান, হ্যাড বেটার প্লাস ভার্ব ওয়ান এবং বি সাপোজ টু প্লাস ভার্ব ওয়ান। পিডিএফ ফাইল যদি আমি দেই তাহলে পিডিএফ ফাইল সবাইকে পড়তে হবে। এখন কেউ পড়বেন, কেউ পড়বেন না, তাহলে হবে না, তাহলে ক্লাসে আমি একদল বুঝবে আর একদল বুঝবে না, এরকম হলে তো হবে না, তাহলে পিডিএফ ফাইল দিব না নেক্সট থেকে, নাকি? সবাই না পড়া থাক, ওটা ভালো। শুড প্লাস ভার্ব ওয়ান, দেখুন শুড প্লাস ভার্ব ওয়ান হচ্ছে এটাও উচিত, এটাও উচিত, তাহলে এটার সাথে আর এটার সাথে পার্থক্য কী? এই উচিত হচ্ছে আপনি কাউকে বললেন, সে করলে করবে, না করলে নাই। অট টু প্লাস ভার্ব ওয়ান হচ্ছে এটাও উচিত, কিন্তু এটার মানে এই না যে সে করলে করবে, না করলে নাই, এটার মানে হচ্ছে কি, না করলে আপনি বেয়াদব হয়ে যাবেন, না করলে আপনার ধর্মীয় সমস্যা, ধর্মীয়ভাবে আপনি পাপী হবেন, আবার আপনি আপনার বাংলাদেশের আইন অনুযায়ীও আপনি পাপী হবেন, এই ধরনের ঘটনার ক্ষেত্রে অট টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহৃত হয়। যেমন আমি আপনাকে বললাম ইউ শুড রিড মাই পিডিএফ, আমার পিডিএফ আপনার পড়া উচিত, আমি বললাম, এখন আপনি পড়লে পড়লেন, না পড়লে নাই। কিন্তু আমি যদি বলি ইউ অট টু রেসপেক্ট ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে সম্মান করা উচিত তোমার, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারবেন না আমি করলে করব, না করলে নাই, কারণ বাবা মার ক্ষেত্রে কি আপনার ব্যবহারটা কি করা উচিত, এটা কীরকম উচিত, এটা আপনার সবাই করে এরকম উচিত, মানে এটা হচ্ছে একটু সম্মানীয়, যেখানে আপনি না করতে পারবেন না। আর এখানে কি আপনার ইচ্ছা, আপনি করলে করেন, না করলে নাই। ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, এটা আপনার ইচ্ছা, আপনি আপনার নিজের ইচ্ছা। তারপর দেখুন হ্যাড বেটার প্লাস ভার্ব ওয়ান, হ্যাড বেটার প্লাস ভার্ব ওয়ান হচ্ছে কি, এটাও কিন্তু সাজেশন, কাউকে হোপ, কারো কাছে প্রত্যাশা করি, ঠিক আছে? হ্যাড বেটার হচ্ছে কি, যে বরং ভালো, হ্যাড বেটার হচ্ছে বরং ভালো। ধরেন বাসায় বসে আছেন, আপনার তিনটা কাজ আপনি করতে পারেন। এক, আপনি চাইলে টিভি দেখতে পারেন। দুই, আপনি চাইলে ফেসবুক ব্রাউজ করতে পারেন। তিন, আপনি চাইলে স্টাডি করতে পারেন। এখন আপনার কাছে যদি তিনটা অপশন থাকে তাহলে আপনি যেটা চুজ করবেন বা আপনি যার কাছ থেকে প্রত্যাশা করবেন সেটা হচ্ছে কি এটা, ঠিক না? তিনটার মধ্যে দুইটা বাদ দিয়ে আপনি যখন একটা চুজ করবেন তখন আপনি বলবেন হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার স্টাডি, ইউ হ্যাড বেটার স্টাডি, তুমি বরং অধ্যয়ন করো, তুমি বরং পড়াশোনা করো, ইউ হ্যাড বেটার স্টাডি। সো ইউ হ্যাড বেটার স্টাডি এটা কখন বলবেন, যখন কারো অনেকগুলো অপশন আছে করার এবং সেটা না করে অন্য কিছু করলে তার ক্ষতি হবে, এইরকম ক্ষেত্রে আপনি হ্যাড বেটার ব্যবহার করবেন, হ্যাড বেটার। ওকে, ওকে, সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন বি সাপোজ টু প্লাস ভার্ব ওয়ানের স্ট্রাকচার। বি সাপোজ টু প্লাস, পিডিএফে কিন্তু খুব সুন্দর করে গুছানো আছে বিষয়গুলো। বি সাপোজ টু প্লাস ভার্ব ওয়ান আপনি কখন ব্যবহার করবেন, যখন আপনাকে আপনার বস বা আপনার ঊর্ধ্বতন কেউ কোনো একটা কথা বলে রেখেছে যে আপনি এটা করবেন, ঠিক আছে? আপনি এটা করবেন কিন্তু আপনি করেন নাই, আপনি গিয়ে না করে দাঁড়াইছেন, ঠিক আছে? তখন আপনার বস বলতেছে তোমার এটা করার কথা,
তোমার এটা করার কথা, তোমার এখানে আসার কথা, তুমি এসেছো। তার মানে বস আগে থেকে আপনাকে ইনফর্ম করেছে যে আপনি সকাল 10টায় বসের এখানে আসবেন, কিন্তু আপনি সামহাও আসেন নাই। তখন যে প্রত্যাশাটা, এটাও প্রত্যাশা, কিন্তু এই প্রত্যাশাটা আসলে কি, বসের ক্ষেত্রে কীরকম প্রত্যাশা, আগে থেকেই আপনাকে জানানো হয়েছে আপনি আসবেন কিন্তু আপনি আসেন নাই। তার মানে এই প্রত্যাশার ক্ষেত্রে আপনি বি সাপোজ টু ব্যবহার করবেন, তোমার এটা করার কথা। তার মানে কি, এটাও একটা প্রত্যাশা, ঠিক আছে। মানে এখানে স্ট্রাকচারগুলো সবই প্রত্যাশা, কিন্তু প্রত্যাশার মধ্যে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমি আপনাকে দেখালাম, ঠিক আছে। সো এই ব্যাপারটা দেখুন বুঝতে পেরেছেন কিনা। একজন বলেছেন যে মডেল ভার্বগুলো কোন টেন্সে পড়ে, মডেল ভার্বগুলো কোন টেন্সে পড়ে। মডেল ভার্বগুলো যেমন ক্যান দিয়ে যে মডেল ভার্বটা শুরু হয় সেটা হচ্ছে কি প্রেজেন্টের, কুড দিয়ে যে মডেল ভার্বটা শুরু হবে সেটা হবে কি পাস্টের। এই প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে সীমাবদ্ধ, বুঝতে পেরেছেন। প্রেজেন্ট এবং পাস্ট এই দুইটা টেন্সের মধ্যে এটা সীমাবদ্ধ। অট টু এবং হ্যাড বেটারের পার্থক্য বুঝেন নাই। অট টু এবং শুড এই দুটো হচ্ছে একই জিনিস, একটা হচ্ছে আপনি করলে করেন, না করলে নাই। আর অট টু হচ্ছে কি এমন একটা জায়গা, এমন একটা সিচুয়েশন, করলে করুন, না করলে না, এরকম বলতে পারেন না। এবং এটা হচ্ছে সবার ক্ষেত্রেই করা উচিত। যেমন তোমার বাবা মাকে সম্মান করা উচিত, এটা আমার ক্ষেত্রেও, ঠিক না। এটা কমন, একটা কমন এক্সপ্রেশন, এবং এটা করলে করো, না করলে না, এরকম বলা যায় না। এটা এগুলো হচ্ছে নর্মাল ব্যাপার স্যাপার। কিন্তু হ্যাড ব্যাটার হচ্ছে কি, হ্যাড ব্যাটার হচ্ছে আপনার কাছে 3টা অপশান আছে, ঠিক আছে। আমরা বলি না আমার কাছে 3টা অপশান আছে, 5,000 টাকা আছে আমার কাছে। এখন আপনি 5,000 টাকা দিয়ে কি করতে পারেন, মদ গাঞ্জা খাইতে পারেন। 2, আপনি 5,000 টাকা দিয়ে আপনার বাবা মাকে সেবা করতে পারেন। তাহলে আপনার কাছে এখন 2টা অপশান আছে। এখন কোনটা করবেন সেটা হচ্ছে হ্যাড ব্যাটার, যেটা সবচেয়ে ভালো। তুমি বরং এটা করো, তুমি বরং এই টাকাগুলো তোমার মা বাবার পিছনে ফালাও, ঠিক আছে। সেক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে আপনার হ্যাড ব্যাটার প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে। তাহলে হ্যাড ব্যাটার এবং অট টু এটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, অট টু হচ্ছে যে একটা অপশন না। আপনাকে আমি বলছি তোমার বাবা মাকে সম্মান করো, এইখানে অপশন আছে বলেন, আপনাকে কি অপশন দিবে যে তুমি তোমার বাবা মাকে সম্মান করো, এটা একটা অপশন। তোমার শ্বশুর শাশুড়িকে সম্মান করো, এটা আরেকটা অপশন। এখানে কি কোনো অপশন আছে? নাই। ইউ ওয়াট টু রেসপেক্ট ইউর প্যারেন্টস, ইউ ওয়াট টু রেসপেক্ট ইউর ফাদার ইন লস, ঠিক আছে। দুই ক্ষেত্রেই আমরা অট টু ব্যবহার করি। কিন্তু হ্যাড ব্যাটার হচ্ছে অপশন, অপশন। যেমন তুমি এটা করো, এটা 2টা অপশন আছে আপনার কাছে। আপনি টাকা দিয়ে জুয়ো খেলতে পারেন, টাকা দিয়ে মানুষের সেবা করতে পারেন। হ্যাড ব্যাটার কোনটা? মানুষের সেবা করা, এখানে হচ্ছে অপশন। বি সাপোজ টু হচ্ছে কি, উপর থেকে নির্দেশ ছিল করার কিন্তু আপনি করেন নাই, তাহলে বলবেন কি আপনার এটা করার কথা ছিল, তোমার এটা করার কথা ছিল, তোমার এটা করার কথা ছিল, তুমি করো নাই, তোমার এটা করার কথা, তুমি কি করতেছো। এই ধরনের ক্ষেত্রে আমরা বি সাপোজ টু ভার্ব ওয়ান ব্যবহার করি, ঠিক আছে। সো এটা আশা করি বুঝে গেছেন। অনেক কনফিউশন টেন্স নিয়ে মডেল ভার্বের। দেখুন ইংলিশে ফিউচার বলে কিছু নাই, বুঝতে পেরেছেন। ইংলিশে কি ফিউচার টেন্স বলে কিছু নাই, কিন্তু আমরা একটা ফিউচার টেন্স রেখেছি, ঠিক না। ফিউচার টেন্সও মূলত কোনো অ্যাকশন না। অ্যাকশন বলেন তো, আপনি বললেন আই উইল বাই আ পেন, আমি একটা কলম কিনবো, বা আই উইল বাই আ বাইক, এটা কি কোনো অ্যাকশন? জাস্ট এখন বসে আপনি বলতেছেন আমি একটা কলম কিনবো, এটা কি কোনো কাজ করা হয়েছে? কোনো কাজ করা হয় নাই। এই জন্য এগুলোকে মডেল, এই জন্য উইলকে কিন্তু মডেল বলা হয়। উইল, শ্যাল এগুলো কিন্তু কি মডেল, এগুলো মডেল ভার্ব, ঠিক আছে। এই জন্য এক ধরনের ভাষাবিদরা মনে করেন, বা আমি মনে করি, যদিও আমি ভাষাবিদ না, ভাষা নিয়ে আমি চর্চা করি, ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু ওই রকম ভাষাবিদ না। তারপরেও আমি বলি আপনাকে, দেখুন শ্যাল, উইল, এই যে মডেল ভার্ব দিয়ে আমরা সেন্টেন্সগুলো লিখতেছি না, এগুলো কিন্তু কোনো কাজ না, কোনো অ্যাকশন না, কোনো অ্যাকশন। আমি কাজটি করব, তোমার এটা করার কথা, দেখুন করার কথা, করছে, করে নাই। তোমার বাবা মাকে সেবা করা উচিত, উচিত নাকি কাজ করা হয়েছে? হয় নাই কিন্তু উচিত। তুমি বরং এটা করো, তুমি বরং ওইটা করো, এগুলো কি কোনো কাজ করা হয়েছে? না। এটা আসলে একটা ভাব প্রকাশের, একটা ভাব প্রকাশের ভঙ্গিমা, জাস্ট একটা ডিসিশন, জাস্ট একটা থট, ঠিক আছে। এগুলো এখানেই সীমাবদ্ধ আছে। এগুলো সময় কি, সময়ের উপর ডিপেন্ড করতেছে না। আপনি জাস্ট এখন বলতেছেন
যে আমি একটা বাইক কিনবো, এটা কি সময়ের উপর ডিপেন্ড করেছে? না, কাজটা কোন দিকে আছে, কাজটা ভবিষ্যতের দিকে আছে, ঠিক আছে, কিন্তু কাজটা এখন কিন্তু আপনি মুখে বলতেছেন, সব ঘটনায় কিন্তু আপনি এখন বলতেছেন। সো ওই হিসেবে আপনার ইংলিশে কোনো ফিউচার টেন্স নেই। আমরা পড়ি ফিউচার, ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস পড়ি, কিন্তু এগুলো আসলে সবই কি মডেলে পড়ে যায়। তো সবই মূলত প্রেজেন্ট, প্রেজেন্ট এবং কি পাস্ট। যেটা বর্তমানে করেন সেটা হচ্ছে প্রেজেন্ট, আর যেটা অতীতে করে ফেলেছেন সেটা হচ্ছে পাস্ট। এই দুইটার বাইরে যা বলবেন তাই হচ্ছে মডেল, তাই হচ্ছে কি মডেল। বুঝতে পেরেছেন? যেটা আপনি এখন করেন, এখন করেন বলতে কি, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, আপনি এটা করেন। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটা আপনি করে ফেলেছেন। এগুলো টেন্স আছে, এটা সময়ের উপর ডিপেন্ড করে। কাজ, এটা কাজ এই করেছেন, ঠিক না, কাজটা আপনি করেছেন, এই জন্য আপনি বলেন আই ইট রাইস, আমি ভাত খাই, আমি রোজ সকালে ভাত খাই, তার মানে কাজটা আপনি করেন। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, মানে কি কাজটা আপনি করেছিলেন। কিন্তু আপনি যদি বলেন আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, এই কাজটা কি করা হয়েছে? আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, কাজটা করেছেন আপনি? করেন নাই, কাজটা জাস্ট ভবিষ্যতের দিকে আপনি নিক্ষেপ করেছেন, কাজটা এখনও করেন নাই। আই উইল ইট রাইস, এটা একটা নমুনা, এটা একটা, আমরা ওই যে প্রস্তাবিত করি না, মনে করেন যে 200 টাকার নোট ছাড়া হবে, এটা ঘোষণা করছি জাস্ট, কিন্তু এটা এখনও ছাড়ি নেই মাঠে। 200 টাকার নোট অলরেডি ছাড়া হয়ে গেছে, কারণ 50 টাকার নোট, নমুনা নোট পাঠাই না আমরা, নমুনা, এগুলো হচ্ছে সেন্টেন্সের নমুনা সেন্টেন্স। আমি ভাত খাবো, কিন্তু কাজটা আমি কোন সময়, এটা সময় এখানে নাই, এটা ভবিষ্যতের দিকে, হয়তো ভবিষ্যতের দিকে করবো, কিন্তু এটার কাজই তো হয় নাই, অ্যাকশনই তো হয় না, তাহলে এটা ভবিষ্যৎ না কি সেটা বুঝবেন কীভাবে? এই জন্য ইংলিশে আপনার ফিউচার টেন্সকে অ্যাকসেপ্ট করে না, যদিও আমরা এটা শিখে আসছি, এগুলো চেঞ্জ হইতে একটু সময় লাগবে আর কি, মানে আমাদের সিলেবাসে আসতে একটু সময় লাগবে। তো আমরা কারণ ক্যাটাগরিজ করে পড়ি, ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট, মানে ভবিষ্যতেরটাকেও আমরা কয়েকটা 4টা ভাগে ভাগ করেছি, যে ফিউচারের এরকম হতে পারে, ফিউচারের ওরকম হতে পারে, এই ধরনের ফিউচারকেও আমরা 4টা ভাগে ভাগ করে আলোচনা করেছি। যাই হোক, এটা আশা করি বুঝাতে পেরেছি। এখন আমরা চলে আসি আপনার, আমরা শিখছিলাম মডেল ভার্ব, এখন কিছু কিছু মডেল ভার্ব দিয়ে আমরা কি করি, সম্ভাবনা প্রকাশ করি, যেটাকে আমরা বলি প্রবাবিলিটি। সম্ভাবনা প্রকাশ করবে। এখন সম্ভাবনা প্রকাশ করার ঘটনাগুলো আমরা কি করতে পারি, দুইটা জায়গায় নিতে পারি। একটা হচ্ছে কি প্রেজেন্ট, বর্তমানে কোনো সম্ভাব্য ঘটনা, এবং কি ফিউচার। এই জন্য দেখুন প্রেজেন্ট এবং ফিউচার প্রায় সেম হয়ে যায়, ঠিক আছে? কারণ কি, কারণ ফিউচার এবং প্রেজেন্ট দুইটার সম্ভাবনাই আমরা বর্তমানে এবং ভবিষ্যৎ দুটাই কিন্তু নমুনা টাইপের। এবং সম্ভাব্য কাজ আপনি অতীতে কেউ করেছে, সম্ভাবনা আছে বা সম্ভাবনা আছে, এরকম ক্ষেত্রে আমরা অতীতের ক্ষেত্রেও বলি। তো এই জন্য প্রবাবিলিটি বা সম্ভাব্য ঘটনাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তো সম্ভাব্য ঘটনা প্রেজেন্ট অর ফিউচার, এই ক্ষেত্রে কি সম্ভাব্য ঘটনা প্রেজেন্টে কিংবা ফিউচারের দিকে হলে আমরা কি কি ফরম্যাট ব্যবহার করি। প্রেজেন্টের জন্য আমরা ব্যবহার করি কি মেই প্লাস ভার্ব ওয়ান, এবং এটাই আমরা ভবিষ্যতের জন্যও করি, ঠিক আছে? এটাও কি আমরা ভবিষ্যতের জন্যও করি। সে পাস করতে পারে, সে পাস করতে পারে, এটা ঠিক এই মুহূর্তের থেকে সামান্য সামনেও হতে পারে, আবার কি ভবিষ্যতেও হতে পারে। আমরা এইসব কথাবার্তা কোন সময় বলি বলেন তো? সে পাস করতে পারে, কারণ আমি যদি বলি সে পাস করতে পারে, মনে করেন কালকে সকালে রেজাল্ট দিবে কিংবা কিছুক্ষণ পর রেজাল্ট দিবে, সেটার জন্য এই সেন্টেন্স বলবো। আবার ধরেন আমি যদি বলি এবার আওয়ামী লীগ জিততে পারে, এবার বিএনপি জিততে পারে, দেখুন নির্বাচনই এখনও হয় না, তার মানে এই কথাটা কোন দিকে চলে গেছে, এই কথাটা ফিউচারের দিকে চলে গেছে। আবার যদি মনে করেন যে সকালে নির্বাচন হয়েছে, বিকালে জিততে পারে বলি, সেটাও কিন্তু এই সেন্টেন্স দিয়ে আমাকে বলতে হবে, হি মেই পাস দি এক্সাম, হি মেই পাস দি এক্সাম। এই কারণে প্রেজেন্ট এবং ফিউচার এখানে কি সেম, বুঝতে পেরেছেন? সো এটা কি সম্ভাবনা প্রকাশ করছি যে হি মেই পাস দি এক্সাম, সে পরীক্ষা পাস করতে পারে, এটা ঠিক এই মুহূর্তের হতে পারে, আবার কি অনেক ভবিষ্যতের দিকেও হতে পারে। সো এটা নেগেটিভ করতে গেলে আপনি মেই নট ব্যবহার করতে পারেন, অথবা মাইট নট ব্যবহার করতে পারেন। মাইট নট,
মাইট নট, মেই নট, দুইটা একই সম্ভাবনা প্রকাশ করার ক্ষেত্রে। মেই নট, মাইট নট। তবে মেই এবং মাইটের মধ্যে পার্থক্য হচ্ছে মেইটা সম্ভাবনা, খুব ভালো সম্ভাবনা আছে। মেয়ের পার্থক্য আর মাইটের পার্থক্য হচ্ছে কি, মেইটা খুব ভালো সম্ভাবনা আছে, ধরেন 70% সম্ভাবনা আছে আপনার কথায়, আর মাইটের সম্ভাবনা হচ্ছে 30%। মানে এরকম সম্ভাবনার ক্ষেত্রে আমরা দুর্বল সম্ভাবনা আবার কি সবল সম্ভাবনা বলি না, সেক্ষেত্রে মেই 70% সম্ভাবনা, 30% মাইট। মানে সম্ভাবনা খুব ক্ষীণ হলে মাইট ব্যবহার, হি মাইট পাস দি এক্সাম, সে পাস করলেও করতে পারে, এরকম ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করব, বুঝতে পেরেছেন? মানে সম্ভাবনাই নাই, সে বিসিএস ক্যাডার হলেও হতে পারে, এইরকম আপনি করলে মাইট। আর সে বিসিএস ক্যাডার হতেই পারে, স্বাভাবিক হতে পারে, 50-50 এরকম 70% মেই ব্যবহার করবেন, এই আর কি পার্থক্যটা, বুঝতে পেরেছেন? এখন আমরা চলে আসি পাস্ট সম্ভাবনা, অতীতে সম্ভাব্য ঘটনা প্রকাশ করার ক্ষেত্রে আমরা তাহলে কি ব্যবহার করব? মেই হ্যাভ প্লাস ভার্ব 3 অথবা মাইট হ্যাভ প্লাস ভার্ব 3, দুইটাই ব্যবহার করতে পারেন। বলছি মেই হচ্ছে সম্ভাবনা বেশি, মাইট হচ্ছে সম্ভাবনা ক্ষীণ। মেই হ্যাভ ভার্ব 3, সে হয়তো পাশ করেছে, দেখুন অতীতের দিকে গেছে না, সে হয়তো পাশ করেছে। হি মেই হ্যাভ পাস দি এইচএসসি এক্সাম, সে হয়তো এসএসসি পরীক্ষা পাশ করেছে। হি মাইট হ্যাভ পাসড দি এসএসসি এক্সাম, সে হয়তো পরীক্ষায় পাশ করেছে, এটা একটু ক্ষীণ সম্ভাবনা, বুঝতে পেরেছেন? তাহলে সম্ভাব্য ঘটনা, সম্ভাবনা আছে, সম্ভাবনা নেই, এই ক্ষেত্রে আমরা মেই হ্যাভ ভার্ব 3 ব্যবহার করি অতীতের, এবং নেগেটিভ হলে মেই নট আর মাইট নট, নেগেটিভ হলে এটা ব্যবহার করবেন। অসংখ্য উদাহরণ দেওয়া আছে পিডিএফে, একটু পড়বেন, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো আশা করি বুঝাতে পেরেছি। একজন প্রশ্ন করেছেন কুড হয় না কেন, কুড তো এখানে আসবে না। কুডের অর্থ কি বলেন? কুড কোথায় থেকে আসছে? কুড আসছে ক্যান থেকে, ক্যান থেকে কুড আসছে। আমি তো ক্যান কোথাও ব্যবহার করি না, করছি? কোথাও আমি ক্যান এই পর্যন্ত ব্যবহার করি নাই, তো কুড এখানে আসবে কেন? ক্যান এবং কুডের ব্যবহার এখন শিখবো আমরা, ঠিক আছে? এখন ক্লাস এটা দেখার পর আপনার ক্লিয়ার হবে। তাহলে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে যে আপনি এবিলিটি প্রকাশ করার ক্ষেত্রে কি কি মডেল ভার্ব ব্যবহার করতে পারেন। এবিলিটি মানে সক্ষমতা। সো এটারও তিনটা ভাগ হবে নাকি? তিনটা ভাগ হবে, যে সক্ষমতা, সামর্থ্য। এবিলিটি মানে কি? সক্ষমতা বা সামর্থ্য। এটা প্রকাশ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে কি এবিলিটি দুই ধরনের হয়। একটা হচ্ছে কি এবিলিটি কয় ধরনের হয়? দুই ধরনের হয়। একটা এবিলিটি হচ্ছে পার্মানেন্ট, আরেকটা হচ্ছে কি অস্থায়ী বা সিচুয়েশনাল। দুই ধরনের এবিলিটি হয়, জানেন এটা? দুই ধরনের এবিলিটি যে হয়, একটা হচ্ছে পার্মানেন্ট আর একটা হচ্ছে কি সিচুয়েশনাল। এটা আবার কি, এটাও জানতে হবে। দেখুন, জানলে জানার শেষ নাই, না জানলে কিছুই জানা লাগে না। পার্মানেন্ট এবিলিটি হচ্ছে যেমন আপনি ছোট সময় পড়তে শিখেছেন, লিখতে শিখেছেন, তো আপনি পড়তে পারেন। এই পড়তে পারার এবিলিটিটা কি আপনি অর্জন করেছেন, এবং এটা আপনার সাথে আছে। আপনি মৃত্যু অবধি আপনি পড়তে পারবেন যতদিন আপনার চোখ ভালো থাকে। লিখতে পারেন, মৃত্যু অবধি আপনি লিখতে পারবেন। এই অ্যাবিলিটিটা, আমি লিখতে পারি, আমি পড়তে পারি, এই অ্যাবিলিটিটা আপনার সাথে থেকে যায়, এটাকে আমরা পার্মানেন্ট অ্যাবিলিটি বলি। কিন্তু সিচুয়েশনাল এবিলিটি হচ্ছে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনি কোনো কিছু অ্যাভিউল ছিলেন, সক্ষম ছিলেন, ঠিক আছে? এই ব্যাপারটাকে বলে সিচুয়েশনাল এবিলিটি, ঠিক আছে? ধরেন আপনি একটা কূপে পড়ে গেলেন, কূপে পড়ে গেলেন, কূপ তো বুঝেন, নদীর মানে পানির কূপ আর কি। কূপে পড়ে গেলেন, এখন কূপে পড়ে গেলে আপনি বাঁচতেও পারেন, আবার কি মরেও যেতে পারেন। সেক্ষেত্রে আপনি সামহাও ওই দিন আপনার
কূপের মধ্যে বেশি একটা পানি ছিল না, বা কোনো একটা কারণে আপনার পা বেশি একটা পিছলায় নাই, বা কোন কিছু একটা ছিল যে কারণে আপনি আঁকড়ায় ধরে কোনো রকম জীবন বাঁচায় আপনি কূপ থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এটা হচ্ছে সিচুয়েশনাল এবিলিটি। এটা যে আপনি পারবেন এটার কোনো নিশ্চয়তা নেই, মানে এটা সবসময় আপনার মধ্যে থাকবে না, ঠিক আছে? এটা কোনো এবিলিটি না, এটা হচ্ছে কি আপনার সিচুয়েশন হয়েছে, আপনি এটা পেরেছেন, আপনি সক্ষম হয়েছেন। আবার নাও হতে পারতেন, কূপ যদি একটু গভীর হতো কিংবা এটা, তার মানে এটা থেকে আপনার পার্মানেন্ট কোনো এবিলিটি না, এটা হচ্ছে কি আপনার সিচুয়েশনাল এবিলিটি। সিচুয়েশন কারণে আপনি এটা পেরেছেন, এই সক্ষমতা, আর এটা হচ্ছে পার্মানেন্ট সক্ষমতা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? তো আমরা এখন এবিলিটির ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি, দুইটা এবিলিটি। তো এখন আমরা প্রেজেন্টে, পাস্টে এবং ফিউচারে এবিলিটির ব্যাপারটা একটু দেখাবো যে কিভাবে আপনি ব্যাপারটাকে বুঝবেন। প্রেজেন্ট এবিলিটিতে অর্থাৎ আপনি বর্তমানে কোনো কিছুর জন্য পারেন, বর্তমানে কোনো কিছু সক্ষম বা সক্ষম কোনো কিছু করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন কি ক্যান, নেগেটিভ হলে ক্যান্ট, ঠিক আছে? এই ক্ষেত্রে দুইটাই পার্মানেন্ট এবং কি সিচুয়েশনাল, পার্মানেন্ট এবং সিচুয়েশনাল দুই ক্ষেত্রেই কি ব্যবহার করবেন, বর্তমানে হলে ক্যান, নেগেটিভ হলে ক্যান্ট, প্লাস ভার্ব ওয়ান, এখানে ভার্ব ওয়ান, এটাও ব্যবহার করতে পারেন, আবার এটাও ব্যবহার করতে পারেন, বি এইবল টু ডু সামথিং, এই স্ট্রাকচারটাও আপনি ব্যবহার করতে পারেন বর্তমানে কোনো কিছু করতে যদি আপনি সক্ষম হয়ে থাকেন, সেটা হোক পার্মানেন্ট কিংবা সিচুয়েশনাল। যেমন বলেন আপনি আমি পড়তে পারি, আই ক্যান রিড, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম, অথবা আই এম এইবল টু সুইম, এটা বলতে পারেন বর্তমানের সক্ষমতা প্রকাশ করার জন্য। তো আমরা এখন চলে আসি পাস্ট। অতীতের সক্ষমতা প্রকাশ করার জন্য আপনি দুইটা জিনিস করতে পারেন। অতীতের কয়টা জিনিস? এই ক্ষেত্রে দুইটা অ্যাবিলিটি, একটা হচ্ছে পার্মানেন্ট, আর একটা হচ্ছে কি সিচুয়েশনাল। এই ক্ষেত্রে দুই ঘটনার ক্ষেত্রে দুই ধরনের স্ট্রাকচার হবে। ধরেন আপনি অতীতে পার্মানেন্ট যে সক্ষমতাটা ছিল আপনার, সেটার জন্য আপনি ব্যবহার করবেন কি, পার্মানেন্ট সক্ষমতার জন্য ব্যবহার করবেন কুড প্লাস ভার্ব ওয়ান। পার্মানেন্ট সক্ষমতা কুড প্লাস ভার্ব ওয়ান, নেগেটিভ হলে কুড নট প্লাস ভার্ব ওয়ান। সিচুয়েশনালের জন্য কি ব্যবহার করবেন, সিচুয়েশনালের জন্য ব্যবহার করবেন ওয়াজ অর ওয়ার এইবল টু ডু সামথিং। ওয়াজ ওয়ার এইবল টু ডু সামথিং হচ্ছে কি সিচুয়েশনালের জন্য, আর পার্মানেন্টের জন্য হচ্ছে কি কুড প্লাস ভার্ব ওয়ান। তো ধরেন আপনি লিখতে পারতেন, ছোট সময় বললেন আমি লিখতে পারতাম, তো লিখতে পারতেন ব্যাপারটা কি এখনও আপনার সাথে আছে না, আপনি এখনও লিখতে পারেন না, সেজন্য বলবেন আই কুড রিড, আমি পড়তে পারতাম, আই কুড রিড, আই কুড রাইট, আমি লিখতে পারতাম, ছোট সময় লিখতে পারতাম, এখনও লিখতে পারেন, সেজন্য কুড। আর যদি আপনি মনে করেন যে সিচুয়েশনালের কোনো একটা কারণে আপনি লিখতে পারতেন, তখন আপনি বলবেন আই ওয়াজ এইবল টু রাইট, লিখতে পারতাম বাট এখন আর পারি না, এই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন এটা। লিখতে পারতেন কিন্তু এখন আর পারেন না, সেই ক্ষেত্রে আই ওয়াজ এইবল টু রাইট, আই ওয়াজ এইবল টু রিড, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ওয়াজ ওয়ার এইবল। এটার আরও বিকল্প কয়েকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে কি ওয়াজ ওয়ার এইবলও বলতে পারেন, আবার বলতে পারেন ম্যানেজড টু ডু সামথিং। I managed to write, I managed to live, বাঁচতে পেরেছিলাম। ম্যানেজ টু ডু সামথিংও ব্যবহার করতে পারবেন সিচুয়েশনাল ক্ষেত্রে। ওকে, সো ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। এখন এই ক্ষেত্রে কেউ প্রশ্ন করতে পারেন যে দেখুন, এই ক্ষেত্রে কেউ প্রশ্ন করতে পারেন সেটা কি, সেটা হচ্ছে এখানে ক্যান, এখানে কি ক্যান, এখানে কুড হয়েছে, কেন কুড হ্যাভ হলো না বা ক্যান হ্যাভ হলো না, ঠিক আছে? এটার প্রশ্ন আপনি করতে পারেন। দেখুন, কারণ আমরা আগে দেখলাম মেই ছিল বর্তমানের, আর পাস্টের জন্য কি করেছি, মেই হ্যাভ প্লাস ভার্ব থ্রি করেছি, ঠিক না?
এটা আগে করেছিলাম না, এখন ওটার ধারাবাহিকতায় প্রশ্ন আপনি করতে পারেন যে কেন এবার, যেমন আগে মাস্ট ছিল, পাস্টে কি করেছি, মাস্ট হ্যাভ ভার্ব 3 করেছি, ঠিক না? তাহলে এইবার ক্যান আছে, তাহলে আমরা এখানে কেন ক্যানট, এবার কি আছে, ক্যান আছে, তাহলে আমরা কেন ক্যান হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করতেছি না, এরকম প্রশ্ন আপনি করতে পারেন, ঠিক আছে? এটা যুক্তিসম্মত। তো এখন এই প্রশ্নের উত্তর হচ্ছে কি যে মেয়ের জন্য আমরা মে হ্যাভ ভার্ব 3 ব্যবহার করেছি, মাস্টের জন্য আমরা মাস্ট হ্যাভ ভার্ব 3 ব্যবহার করেছি, আর ক্যানের জন্য আমরা ক্যান হ্যাভ ভার্ব 3 ব্যবহার না করে কি করেছি, ক্যানের যে পাস্ট ফর্ম আছে কুড প্লাস ভার্ব 1 ব্যবহার করেছি। কেন করেছি, কারণ মাস্টের দেখুন পাস্টের কোনো ফর্ম নাই, মাস্ট মানে কি, মাস্টের কোনো পাস্ট ফর্ম আছে নাই, এই ক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ ভার্ব 3 করেছি, যার ফর্ম নাই আমরা তাকে কি করেছি, এইভাবে সাহায্য করেছি, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে প্রাথমিকভাবে আপনি বলতে পারেন, কারণ কি এখানে নিরুপায়, আপনি মাস্টের কোনো নেগেটিভ ফর্মেট নাই। আবার একজন বলতে পারে মেয়ের জন্য কেন করলাম, মেয়ের তো নেগেটিভ ফর্ম হচ্ছে মাইট, না মেয়ের নেগেটিভ ফর্ম পাস্ট ফর্ম মাইট না, মেয়ে হচ্ছে একটা দুর্বলতা, মানে একটা সম্ভাবনা, সবল সম্ভাবনা, মাইট হচ্ছে কি একটু দুর্বল সম্ভাবনা, দুইটাই কি, দুইটাই আমরা সম্ভাবনার ক্ষেত্রে ব্যবহার করি, বুঝতে পেরেছেন? এই জন্য মে হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করেছেন। আমার কথা কি বুঝাতে পেরেছি? আপনি এখানে মেয়েও ব্যবহার করতে পারেন, মাইটও ব্যবহার করতে পারেন, এই ক্ষেত্রে ধরাবাঁধার নিয়ম নাই, মানে এখানে মেয়েও ব্যবহার করতে পারেন, মাইটও ব্যবহার করতে পারেন, তবে দুটাই মনে রাখতে হবে, মেয়ে এবং মাইট দুটাই কি সম্ভাবনা প্রকাশ করছে, দুটাই কি একটা ক্ষীণ আর একটা দুর্বল, একটা সবল আর একটা হচ্ছে ক্ষীণ, দুইটা সম্ভাবনার মধ্যে পার্থক্য, বাট স্ট্রাকচার দুইটা যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। মাস্টের ক্ষেত্রে পাস্টের কোনো ফর্মেটই নাই, এই কারণে মাস্ট হ্যাভ ভার্ব 3, আর ক্যানের ক্ষেত্রে তো অলরেডি আছে কুড, এই কারণে কুড ভার্ব 1 ব্যবহার করবেন, ঠিক আছে? কুড ভার্ব 1 ব্যবহার করবেন, ক্যান হ্যাভ ভার্ব 3 ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? ক্যান হ্যাভ ভার্ব 3 সচরাচর কোনো ব্যবহার নেই। সো আশা করা যাচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছেন, একটু আমাকে জানাবেন ব্যাপারটা ক্লিয়ার কিনা, কোথাও কোনো প্রশ্ন আছে কিনা সেই ব্যাপারে একটু জানাবেন। এগুলো স্পোকেন ইংলিশে আপনার খুবই জরুরি একটা বিষয়, ঠিক আছে? আপনি যখন কথাবার্তা বলেন তখন কেন কাকে ব্যবহার করেন এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, তাই না? ক্লিয়ার থাকতে হবে আপনার কাছে যে আপনি কেন একটা স্ট্রাকচার ব্যবহার করেন এবং কেন করেন না, কেন মেই ব্যবহার করতেছেন, কেন মাইট ব্যবহার করতেছেন, কেন মাইট হ্যাভ ব্যবহার করতেছেন। ওকে, ক্লিয়ার বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা কি সামনের দিকে যাব, একটু বলবেন সামনের দিকে যাব? ওকে, সামনের দিকে যেতে বলছেন, ওকে, সো আমরা সামনের দিকে যাচ্ছি। তাহলে এবার খেয়াল করুন, আমরা এবার মডেল ভার্বের আমরা নতুন একটা ফরম্যাটে যাচ্ছি, সেটা হচ্ছে কি পারমিশন। পারমিশন অর্থাৎ অনুমতি দেওয়ার ক্ষেত্রে, অনুমতি নেওয়ার ক্ষেত্রে পারমিশন দেই না আমরা অনেক সময়, তাহলে পারমিশন দেওয়ার ক্ষেত্রে আপনার প্রেজেন্টে পারমিশন কীভাবে দিবেন, পাস্টে পারমিশন কীভাবে দিবেন, এবং হচ্ছে কি প্রেজেন্ট এবং ফিউচারে পারমিশন দুইটা একসাথে, আর এখানে হচ্ছে আপনার পাস্টের পারমিশন দুইটা, ঠিক আছে? তাহলে এই দুইটার ক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্টে আপনি পারমিশন দিচ্ছেন কাউকে যে তুমি এটা কাজ করতে পারো, তোমাকে পারমিশন দেওয়া হলো, পারমিশন দিই না আমরা অনেক সময়, সেই ক্ষেত্রে পারমিশন প্রেজেন্ট অর নিয়ার ফিউচার যেটা বা ফিউচার, এই দুইটার জন্য আপনি কি পারমিশন দিতে পারবেন, এই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি, ক্যান পারমিশন।
তাহলে দেখুন এখানে একটু ঝামেলা তৈরি হয়ে গেছে। ক্যান আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম, ক্যান দিয়ে আপনি এবিলিটি প্রকাশ করবেন, কিন্তু এখন বলতেছি পারমিশনও প্রকাশ করতে পারবেন। তার মানে এবিলিটি এবং পারমিশনের ব্যাপারটা দেখুন প্রায় সেম জিনিস, ঠিক আছে। এবিলিটি প্রকাশ করার ক্ষেত্রে ব্যাপারটা একটু দেখেন, প্রেজেন্ট এবং ফিউচারে আপনি এবিলিটি প্রকাশ করার ক্ষেত্রে ক্যান ব্যবহার করতে পারেন, আবার পারমিশন প্রকাশ করার ক্ষেত্রেও এবিলিটি মানে পারমিশন প্রকাশ করার ক্ষেত্রেও এই ক্যান ব্যবহার করতে পারেন। আমরা যেমন বলি যে ইউ ক্যান গো, তুমি যেতে পারো, ইউ ক্যান গো, তুমি যেতে পারো, এর মানে হচ্ছে কি আমি তাকে পারমিশন দিয়েছি এবং সে এইবল যাওয়ার জন্য কি সে সক্ষম। তার মানে এটা এবিলিটিও আছে আবার কি পারমিশনও আছে। এখন আপনি যে কোনোটা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কী করতেছেন, পারমিশন দিচ্ছেন, সেক্ষেত্রে পারমিশনের জন্য ব্যবহার করতে পারেন, এবিলিটির ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন। আই ক্যান গো, আমি যেতে পারি, এটা আমার পারমিশনও বোঝায় আবার এবিলিটিও বোঝায়। এখন ক্ষেত্র বিশেষে কনটেক্সট অনুযায়ী আপনি সেটাকে মনে করবেন, ঠিক না। আই ক্যান, ধরেন আমি যদি বলি আই ক্যান সিং, আমি গান গাইতে পারি, আমি গান গাইতে পারি। এখন আপনি গান গাইতে পারেন, এটা হতে পারে আপনার সক্ষমতা, আই ক্যান সিং, এটা এবিলিটি হতে পারে, কারণ সবাই গান গাইতে পারে না। আবার এরকম হতে পারে যে সিনেমা হল, এখান সিনেমা হল কিংবা মসজিদে গেছেন, সেখানে কাউকে গান গাইতে দেয়া হয় না, কিন্তু আপনাকে দেয়া হয়েছে, সিনেমা হলে গান গাচ্ছেন বা রাস্তায় বা পার্কে আপনি গান গাচ্ছেন, তাহলে আই ক্যান সিং মানে হচ্ছে কি আপনি অনুমতি পেয়েছেন, আই ক্যান সিং, আমি গান গাইতে পারি, তুমি পারো না, আমি গান গাইতে, অনুমতির জন্য এটা ব্যবহার করা হচ্ছে, তাহলে আপনার পারমিশনের জন্য ব্যবহার করা হচ্ছে। এখন আপনি যদি বলেন কখন কোনটা, তাহলে বুঝবো কীভাবে, বুঝবেন শুধু আপনার কথাবার্তায়, কনটেক্সটের উপর ডিপেন্ড করে, অন্য কিছু না, ঠিক আছে, বুঝতে পেরেছেন। তাহলে এটা হচ্ছে কি যে এই এবিলিটিটা এবং এই পারমিশন ব্যাপার ক্ষেত্রে ক্যান ব্যবহার হয়, বুঝতে হবে আপনাকে, কিভাবে বুঝতে হবে আপনার কনটেক্সটের উপর ডিপেন্ড করে। এখন এই ক্ষেত্রে ফিউচার, নিয়ার ফিউচার, নিয়ার ফিউচার বলতে খুব কাছাকাছি ফিউচার যেটা, সেটা, আর প্রেজেন্ট হচ্ছে কি বর্তমান, দুটার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তবে একটু বেশি ফিউচার হয়ে গেলে, অর্থাৎ ফিউচারটা মনে করেন একটু দূরের দিকে আছে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন উইল বি অ্যালাউড। যেমন ধরেন আই উইল বি অ্যালাউড, আই উইল বি অ্যালাউড টু সিং, গান গাইতে আমাকে অনুমতি দেয়া হবে বা আমি অনুমতি পাবো। আই উইল বি অ্যালাউড টু ডু সামথিং, এটা হচ্ছে আপনি ভবিষ্যতের দিকে, ঠিক এখন না, ভবিষ্যতে কোনো একটা সময় আপনাকে গান গাওয়ার অনুমতি দেওয়া হবে, তাহলে বলবেন উইল বি অ্যালাউড টু ডু সামথিং, উইল বি অ্যালাউড টু ডু সামথিং। এখন আমরা চলে আসলাম পাস্ট। পাস্ট এবিলিটি আপনি দুইভাবে প্রকাশ করতে পারেন, ঠিক সেমভাবে। এক হচ্ছে কি পাস্ট এবিলিটির ক্ষেত্রেও দুইটা সিচুয়েশন হবে, একটা হচ্ছে পার্মানেন্ট আর একটা হচ্ছে কি সিচুয়েশনাল, পার্মানেন্ট আর একটা হচ্ছে কি সিচুয়েশনাল। পার্মানেন্ট হচ্ছে কোনটা, সেটা হচ্ছে যে আপনি কোনো একটা কাজ করতে এই বলছিলেন, তাহলে কুড প্লাস ভার্ব ওয়ান। আর যদি আপনি এবিলিটি না, এটা আমরা এটা হচ্ছে পারমিশনের কথা বলছি, যে আপনি অতীতে কি ছিলেন, অনুমতি প্রাপ্ত ছিলেন। দেখুন সক্ষমতা আর অনুমতি কিন্তু এখানে একই, কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা কোন সময় বলা হচ্ছে। আর এই ক্ষেত্রে আপনি ওয়াজ ওয়্যার, এবার এখানে বলবেন অ্যালাউড, অ্যালাউড টু ডু সামথিং, অ্যালাউ করার ক্ষেত্রে কি হবে। তো এই ক্ষেত্রে দেখুন কুড প্লাস ভার্ব ওয়ান দিয়ে হচ্ছে আপনি নর্মাল যেই অ্যাবিলিটি পারমিশন আছে সেটা। যেমন আমি আবারও বলি, দেখুন আপনি যদি বলেন আই কুড সিং, আমি গান গাইতে পারতাম, এটা অ্যাবিলিটিও প্রকাশ করতে পারে, আবার কি সিনেমা হলে আছেন বা রাস্তায় আছেন যেখানে গান গাওয়া যায় না, কিন্তু আপনি অনুমতি পেয়েছেন, সেই ক্ষেত্রেও আপনি এটা বলতে পারেন আই কুড সিং, আমি গান গাইতে পারতাম। বুঝতে পেরেছেন। তার মানে এই দুইটা সেন্টেন্সের স্ট্রাকচার যেমন সেম, বাংলার অনুবাদও সেম, কিন্তু অনুভবটা আলাদা। কনটেক্সটের উপর ডিপেন্ড করে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে সে কী বোঝাতে চাচ্ছে, অনুমতি নাকি সক্ষমতা, এটা আপনার কনটেক্সটের উপর ডিপেন্ড করে। এটাও ঠিক সেমভাবে আপনি যদি সিচুয়েশনাল কোনো অনুমতি প্রাপ্ত হন, যেমন ধরেন আগেকার মনে করেন আপনি একটা ফাংশনে ছিলেন,
ওই ফাংশনে কারো গান গাওয়ার নিয়ম ছিল না, কিন্তু সিচুয়েশনটা এরকম ছিল যে আপনার বাবা এমপি মন্ত্রী ছিল, আপনি ইউ ওয়ার অ্যালাউড টু ডু সামথিং অর ইউ ওয়ার অ্যালাউড টু সিং, আমি গান গাইতে অনুমতিপ্রাপ্ত ছিলাম। তো এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনি অনুমতিপ্রাপ্ত ছিলেন, সেক্ষেত্রে অ্যালাউড টু ডু সামথিং ব্যবহার করবেন। ওকে, সো আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। এখন পারমিশন এগুলো হচ্ছে নেয়ার ক্ষেত্রে, তাহলে রিফিউজ করার ক্ষেত্রে কি ব্যবহার করবেন? রিফিউজ করার ক্ষেত্রে যেখানে ক্যান সেখানে নট, ক্যানট, এবং রিফিউজ করার ক্ষেত্রে আপনি মাস্ট নটও ব্যবহার করতে পারবেন। কি? মাস্ট নট। রিফিউজ করার ক্ষেত্রে অনুমতি দিয়েছেন কাউকে, আবার কি অনুমতি আপনি নাও দিতে পারেন, ঠিক আছে, মানে নিষেধ করতে পারেন। তাহলে অনুমতি দেয়া আবার কি না দেয়া, এক্ষেত্রে আপনি দুটি স্ট্রাকচার ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে যে প্রথম স্ট্রাকচারটা হচ্ছে আপনি ক্যান্ট দিয়ে প্লাস ভার্ব ওয়ান এটা ব্যবহার করতে পারবেন। আবার আপনি চাইলে মাস্ট নট প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে পারবেন। এখন এই দুটার মধ্যে পার্থক্য কি? ক্যান্ট হচ্ছে কোনো নর্মালি রুলস রেগুলেশনের বিরুদ্ধে যদি আপনি অনুমতি না দেন, ঠিক আছে, নর্মালি কোনো রুলস রেগুলেশন, যেমন ধরেন অফিস আদালতে ধূমপান করা নিষেধ, সেক্ষেত্রে আপনি ক্যান্ট ব্যবহার করবেন। কারণ কি? ধূমপান নিষেধ এটা আপনি বলেন না, এটা সরকারি কিংবা অফিসের কর্মকর্তারা কি বলেছে, ধূমপান করা নিষেধ, তার মানে এটা রুলস রেগুলেশনের বাইরে গেছে। রুলস রেগুলেশনের বাইরে গেলে আপনি ইউ ক্যান্ট স্মোক বলবেন। আর যদি আপনি মনে করেন নিজে থেকে একটা নিষেধাজ্ঞা করেছেন, সেক্ষেত্রে আপনি মাস্ট ব্যবহার করবেন, মাস্ট নট ডু সামথিং, ঠিক আছে। তুমি আমার মোবাইল ধরতে পারবে না, ইউ মাস্ট নট টাচ মাই ফোন, ইউ মাস্ট নট টাচ মাই ফোন, মানে এটা আমি আপনাকে নিষেধ করতেছি, সেক্ষেত্রে বলবেন ইউ মাস্ট নট টাচ মাই ফোন। আর অনুমতিটা যদি মনে করেন কোনো রুলস রেগুলেশন লঙ্ঘন করে, সেই কারণে আপনি না করেন, তাহলে ক্যান্ট, ইউ ক্যান্ট টাচ মাই ফোন। ইউ ক্যান্ট টাচ মাই ফোন আপনি বলবেন তখন যখন আপনার ফোনটা ধরা রুলস রেগুলেশন অনুযায়ী নিষেধ করা আছে, তখন। বুঝতে পেরেছেন পার্থক্য? যদি বুঝতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবহার করবেন, আর না বুঝতে পারলে কি করবেন? যে কোনোটা ইউজ করবেন। কথা বুঝছেন? এগুলো সূক্ষ্ম পার্থক্য আছে, পার্থক্য যে নাই তা না, আমি পার্থক্যগুলো আপনাকে দেখাচ্ছি। আমাদের দেশে এগুলো পার্থক্য করে না, কিন্তু পার্থক্য আছে, সেটা আমি দেখাচ্ছি। সব জায়গায় আপনি সবাই তো আমাদের কথাবার্তা সবাই কি ভুল ধরে? বাংলাদেশেও ধরে না, তেমন ইংরেজরাও অনেক কথাবার্তা ভুল ধরে না, কিন্তু পার্থক্য আছে, সেটা আমি দেখালাম। মাস্ট নট হচ্ছে নিজে থেকে যে নিষেধাজ্ঞা, ক্যান্ট হচ্ছে আপনার রুলস রেগুলেশনের বাইরে যাচ্ছে, এটা আমার না ভাই, রুলস রেগুলেশনের বাইরে সেই নিষেধাজ্ঞা। এখন আপনাকে কিছু এক্সপ্রেশন দেওয়া হচ্ছে যে আপনি কিভাবে পারমিশন চাইবেন। পারমিশন চাওয়ার ক্ষেত্রে কি কি ব্যবহার করতে পারেন? আপনি ক্যান দিয়ে পারমিশন চাইতে পারেন, ক্যান আই স্পিক টু জন, ক্যান আই বড়ো অ্যা প্যান, ক্যান আই ইউজ ইউর ফোন। আপনি পারমিশন চাচ্ছেন, চাওয়ার ক্ষেত্রে আপনি এভাবে ক্যান দিয়ে করতে পারেন। ক্যান হচ্ছে ইনফর্মাল, ক্যান হচ্ছে কি ইনফর্মাল। ইনফর্মাল বলতে কীরকম বোঝায়? যেমন আপনার বন্ধু বান্ধবদের কাছে আপনি এরকম জিজ্ঞাসা করছেন, এই ক্ষেত্রে আপনি ক্যান ব্যবহার করতে পারেন। তারপরে দেখুন কুড দিয়ে আপনি পারমিশন চাইতে পারেন, সেক্ষেত্রে কুড হচ্ছে মোর ফর্মাল অ্যান্ড পোলাইট। আপনি খুব ভদ্র, তাহলে আপনি কুড দিয়ে আপনি কি করবেন? পারমিশন চাইবেন। মে হচ্ছে মোস্ট ফর্মাল, মে হচ্ছে কি মোস্ট ফর্মাল, অনেক বেশি ফর্মাল হচ্ছে মে। যেমন আপনার শ্রদ্ধেয় স্যার, শ্রদ্ধেয় শিক্ষক, শ্রদ্ধেয় গুরু, বাপ মা, ওদের কাছে আপনি যখন মোস্ট ফর্মালিটি মেনটেন করেন, তখন আপনি মে আই স্পিক টু জন, মে আই আস্ক এ কোশ্চেন ব্যবহার করতে পারেন। মাইট হচ্ছে একদম অতিরিক্ত পর্যায়ের, ঠিক আছে, মানে অনেক বেশি ফর্মাল। মনে করেন যে মানে ধর্মীয় গুরু, হ্যাঁ, ওই যে পীর মুরিদ আছে না, তাদের কাছে আমরা গেলে অনেক অতিরিক্ত ফর্মালিটিস মেনটেন করি, সেক্ষেত্রে আপনি মাইট দিয়ে ব্যবহার করতে পারেন। অনেক বেশি মনে করেন
গুরুগম্ভীরভাবে আপনি খুব ফর্মালিটিস মেনটেন করে যখন কারো কাছে কোনো পারমিশন চান তখন মাইট আই আস্ক হোয়াট ইউর নেম ইজ, মানে মানে আমি কি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে পারি যে আপনার নাম কি? খুব ভদ্রতার সাথে যখন আপনি বলবেন তখন আপনি মাইট দিয়ে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে এক্সপ্রেশন, আপনি কিভাবে মানুষের কাছে পারমিশন চাইতে পারেন আর কি, ওই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন। একজন প্রশ্ন করেছেন যে এগুলো পেসিভ করবেন কীভাবে। পেসিভ তো নর্মাল বিষয়, ঠিক না? পেসিভ কি? পেসিভ এখানে তো মডেল ভার্ব দেয়াই আছে, মডেল ভার্বের কোনো চেঞ্জ নাই, বুঝতে পেরেছেন? যেমন ধরেন বললেন আই ক্যান ইট রাইস, আই ক্যান ইট রাইস। পেসিভ করবেন কীভাবে? রাইস নিয়ে আসবেন, রাইস ক্যানের জায়গায় বসিয়ে দিবেন, আর এখানে জাস্ট একটা বি আসবে। সব মডেল ভার্বের ক্ষেত্রে একটা বি আসবে, আর ভার্বটা কী হবে? ভার্ব 3 হবে। সব মডেল ভার্বের ক্ষেত্রে এখানে একটা বি আসবে আর ভার্ব 3 আসবে, ব্যাস মডেল ভার্ব পেসিভ। রাইস ক্যান বি ইটেন বাই মি, এই হচ্ছে মডেল ভার্বের পেসিভ, বুঝতে পেরেছেন? মডেল ভার্বের পেসিভ। কেন আমরা পেসিভ ব্যবহার করি? যখন সাবজেক্টকেই খেতে চাই তখন। তাহলে আমরা সাবজেক্টকে খেতে চাচ্ছি, রাইস ক্যান বি ইটেন বাই মি। পেসিভ একদম মডেল ভার্ব পেসিভ হচ্ছে সবসময় একটা বি আসবে আর একটা ভার্ব 3 আসবে, ব্যাস। এরপর আমরা চলে আসছি আপনার মডেল ভার্সের অবলাইগেশন, বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা কি কি দিয়ে আমরা প্রকাশ করি, ঠিক আছে? বাধ্যবাধকতা আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে হ্যাভ টু প্লাস ভার্ব 1, আর হচ্ছে মাস্ট প্লাস ভার্ব 1। হ্যাভ টু প্লাস ভার্ব 1 বাধ্যবাধকতা, বুঝতে পেরেছেন? যেমন আমাকে কাজটা করতে হবে, আমাকে কাজটা করতে হবে, আমি অবশ্যই কাজটা করব, এটাও মাস্ট প্লাস ভার্ব 1 দিয়ে বাধ্য। বাধ্য মানে আমরা অনেক সময় বাধ্য হই না করার জন্য, তোমাকে এটা করতে হবে, বাধ্য। তোমাকে এটা অবশ্যই করতে হবে, এটাও কিন্তু বাধ্য। তাহলে বাধ্যবাধকতা প্রকাশ করা যায় এই দুইটা রুলসে, হ্যাভ টু প্লাস ভার্ব 1, মাস্ট প্লাস ভার্ব 1, এই দুইটা দিয়ে আমরা বাধ্যবাধকতা প্রকাশ করে থাকি নর্মালি। এখন এই দুইটার ক্ষেত্রে দেখুন পার্থক্য আছে না? তাহলে হ্যাভ টু কখন, মাস্ট ভার্ব 1 কখন? হ্যাভ টু হচ্ছে অন্যের থেকে আসে, কি আসে? অন্যের থেকে বাধ্যবাধকতা আসে, সেটা হচ্ছে হ্যাভ টু প্লাস ভার্ব 1। আর মাস্ট প্লাস ভার্ব 1 হচ্ছে কি? বাধ্যবাধকতাটা নিজে থেকে আসে, নিজে থেকে আমরা যখন বাধ্য করি কাউকে, তো সেটাকে আমরা হ্যাভ মাস্ট দিয়ে প্রকাশ করি। যেমন আপনি সিদ্ধান্ত নিয়ে আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, এখন এর নিজে থেকে আপনার বাধ্যবাধকতাটা আসছে, তখন আপনি বলবেন আই মাস্ট বি আ বিসিএস ক্যাডার, ঠিক আছে? তার মানে এই ব্যাপারটা হচ্ছে নিজে থেকে যদি বাধ্য হন তাহলে এটা, আর অন্যের থেকে, অন্যের উপর অন্যে চাপিয়ে দিয়েছে আমাকে কাজটি করতে হবে, কারণ কি আপনি কাজটি করতে চাচ্ছেন না, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, এই স্ট্রাকচারটা কখন? এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন যখন এই কাজটা আপনাকে বাধ্য করেছে অন্য কেউ, আপনার থেকে না। আমাকে কাজটা করতে হবে, আপনি বাধ্য এখন কেন? কারণ অন্য কেউ আপনাকে এটা করাচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, হ্যাভ টু এবং হচ্ছে কি মাস্ট টু এর মধ্যে কি পার্থক্য। এখন হ্যাভ টু এর অনেকগুলো ব্যবহার আছে, হ্যাভ টু এর কি অনেকগুলো ব্যবহার আছে। যেমন ধরেন আপনি বর্তমানে রেগুলার সাধারণ স্বাভাবিকভাবে বাধ্য কোনো কাজ করতে, সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করবেন আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজ করতে হয়।
আই এম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজ করতে হয়। এই ক্ষেত্রে এটা হচ্ছে কোন ধরনের, এটা হচ্ছে নর্মাল, সচরাচর আপনি কাজটা করেন। যেমন ধরেন আমাদের সকালবেলা দাঁত ব্রাশ করতে হয়, আমরা বলি না আমাকে ব্রাশ করতে হয়, এটা সবাইকে করতে হয়, এটার জন্য আপনি বাধ্য। আই এম টু ডু মাই ব্রাশিং, আই এম টু ডু মাই ব্রাশিং, আমাকে ব্রাশ করতে হয়। সো আই এম টু, এক্ষেত্রে আপনি নর্মাল সচরাচর যে কাজটা করেন সেক্ষেত্রে আপনি বি টু দিয়ে ভার্বটা ব্যবহার করবেন। এরপর দেখুন, আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে, এটা বর্তমান, যদিও এখানে ববে আছে, বর্তমানে আপনার কাজটা করতে হবে। ঠিক বলার পর মনে করেন কোনো একটা টাইমে এবিলিটির একজন হচ্ছে এবিলিটির অ্যাকসেপশনের রুলসটা পিডিএফে খুব সুন্দর করে লেখা আছে, ঠিক আছে, ওটা একটু দেখে। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে, এটা হচ্ছে কি, এটাও ববে হবে, কিন্তু পিডিএফ তাহলে কেন দিলাম? আপনার পিডিএফটা পড়েন না, পিডিএফে কি এমন কোনো টপিকস আছে যেটা বুঝেন নাই? যেই টপিক্সটা মানে আপনি পড়েনই নাই সেটা আমি বুঝাবো না। আপনি এইরকম বলতে পারেন যে ভাই এরকম আপনি বলছেন, ওরকম হচ্ছে না, মিলতেছে না, তাহলে আমি আপনার রেসপন্স দেবো। আপনি পড়েন, পিডিএফ ফাইল পড়েন, পড়ার পর বলবেন কি যে আপনি পিডিএফে এটা এইভাবে লিখেছেন কিন্তু এইভাবে হয়ে গেছে, সেটা আমি রেসপন্স করব। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে, আমাকে কাজটি করতে হবে। এই কাজটা আসলে কি? এই কাজটা এই মুহূর্তের, হয়তো বলার পর আপনি কাজটা করতে যাবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি বলবেন আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এখন যদি এটা ভবিষ্যতের হয়, আমাকে কাজটি করতে হবে, সেম, এটা বর্তমানের হলে বলবেন আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আর যদি মনে করেন ভবিষ্যতের হয় তাহলে বলবেন আই উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এটাও হবে, কিন্তু এটা হচ্ছে ভবিষ্যতের দিকে, আই উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, এটা আননোন ভবিষ্যৎ, কবে যে করবেন এটার কোনো খবর নাই, ঠিক আছে। এবার ধরেন আমাকে কাজটি করতে হচ্ছে, তা করবেন কি, আই এম হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হচ্ছে। যারা শুধু ক্লাস দেখছেন এখানে হা করে, তাদের আমি বলি আপনাদের আগেই পিডিএফটা দেওয়া হয়েছিল, পিডিএফটা আপনাদের পড়ার কথা ছিল। আই এম হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হচ্ছে। এখন আবার যদি আমি বলি আমাকে কাজটি করতে হয়েছে, আমাকে কাজটি করতে হয়েছে, তাহলে কি হবে? আই হ্যাভ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়েছে, আই হ্যাভ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়েছে। সো এই ছিল বাধ্যবাধকতার উপর আপনার আলোচনা। বাধ্যবাধকতার উপর আরও কিছু আলোচনা রয়েছে, আমরা যেহেতু পিডিএফটা দিচ্ছি, পিডিএফটা পড়বেন, টোটাল পিডিএফটা পড়ার পর যদি কোথাও আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে আবার আপনি নেক্সট ক্লাসে আলোচনা করব, নেক্সট ক্লাসে টপিকগুলো আবার স্মরণ করাবো, ঠিক আছে। প্রেশার বুঝি না, একটু প্রেশার দিলে, প্রেশার কি, প্রেশার তো না, আমি তো আপনাদের এক হচ্ছে প্রথমে পিডিএফ দিচ্ছি, পিডিএফটা পড়েন, আর মাঝে বৃহস্পতিবার বন্ধ, শুক্রবার বন্ধ, মানে কি করেন আপনারা, পড়েন না, একটা পিডিএফ পড়তে বৃহস্পতিবার শুক্রবার লাগিয়ে ফেলছেন, আরও টাইম লাগাচ্ছেন, আপনি কি পড়ে শেষ করবেন না? এটা কি সারা জীবন ইংলিশটা নিয়ে পড়ে থাকবেন? সারা জীবন ইংলিশ নিয়ে টানবেন? ধীরে 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 আজকে একটু শিখলেন, পরে একটু শিখলেন, মানে 1 বছর লাগাবেন? ক্লাস তো মাত্র আসছেন কোথায়, সেকেন্ড ফেজে, তারপর হবে থার্ড, তারপর হবে ফোর্থ, তারপর হবে ফিফথ, তারপর হবে সিক্স, ওরে অনেক দূরে আছে, ঠিক আছে, অনেক দূরে। আপনাদের করতে হবে, পিডিএফ ফাইলগুলো একটু পড়তে হবে, পিডিএফ ফাইলগুলো ভালো করে একটু পড়বেন। আজকে আমরা যে ক্লাসগুলো করেছি সেগুলোর উপর যে পিডিএফটা আছে সেই পিডিএফটা ডাউনলোড করে পড়বেন, যেখানে সমস্যা সেটা আমাকে বলবেন, আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি আপলোড করবেন, আপনার সমস্যা আপনি আপলোড করবেন, যে আমি এটা বুঝি নাই, ওটা বুঝি নাই, এইভাবে আপনি আপলোড করবেন।
মানে খুব গুছিয়ে সুন্দর করে কোশ্চেন করবেন যে আমি এটা বুঝি নাই, ওটা বুঝি নাই, এটা এভাবে লিখলে হবে, ওটা ওভাবে লিখলে হবে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আপনি পড়তেছেন, আপনি চেষ্টা করতেছেন। আপনাদের পড়াশোনার স্টাইল হচ্ছে কি, স্টাইল হচ্ছে মানে কোচিংয়ে কোর্সে ভর্তি হয়েছি, স্যার কিছু টাকা দিছি, এখন আমাকে পুরো ইংলিশের কোর্সটা মাথার ভিতরে সেট করে দেন, আমি কিছুই করতে পারবো না, আমাকে সেট করে দেন, মানে ওষুধের মতো আর কি। ওষুধ দেন, একটা ফাইল দেন, এটা খাবো বসে বসে, পড়াশোনা করতে পারবো না, তাহলে কিন্তু হবে না। এখানে খুব সুন্দর করে গুছানো আছে মূল ইংলিশটাকে, পুরো ইংলিশটাকে যদি আপনার কেউ শিখতে চায়, যে পুরো ইংলিশের ব্যাপারটাকে আমি ভালো করে শিখতে চাই, তাহলে এই কোর্সে আপনি পুরো ইংলিশটা শিখতে পারবেন, একদম A to Z। ইংলিশের যে বেসিক থেকে একদম প্রো লেভেলে আপনি যাবেন, সেখানকার সব কিছু এখানে আছে, একটু জাস্ট আপনাকে খাটতে হবে। এটা কোর্স করতেছেন বা এখানে পেইড কোর্স টাকা দিচ্ছেন, সে কারণে আমি কোনো কিছুই আপনাকে মানে উঠিয়ে নিয়ে আপনার মাথায় বসিয়ে দিতে পারবো না, আপনাকে অবশ্যই খাটতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। আমি করতেছি না পরিশ্রম, আমি আপনাদের ক্লাস করাচ্ছি, কখন থেকে বকবক করতেছি, হ্যাঁ, যদিও আজকে মুড ছিল না, তারপর আমি ক্লাস করাচ্ছি না। এবং আপনি পরিশ্রম না করলে এরকমই থাকবেন। আমি পরিশ্রম করি বলে আজকে আমি আপনাদের শেখাই, আর আপনি পরিশ্রম করেন না, এই কারণে আমার কাছ থেকে শিখতে এসেছেন। পার্থক্য এটাই, আর কিছুই না। আমি এগুলো স্বপ্নেও পাই নাই, স্বপ্নযোগেও পাই নাই, কিংবা কেউ আমাকে দানও করে নাই, এগুলো আমাকে শিখতে হয়েছে, আপনার চেয়ে বেশি পরিশ্রম করে আমাকে শিখতে হয়েছে। আপনি 1 ঘন্টা পরিশ্রম করেন, 1 ঘন্টা পরিশ্রম করে হাঁপিয়ে ওঠেন, আমি 12 ঘন্টা করি, 18 ঘন্টা করি, পার্থক্য এটাই, আর কিছু না। ওকে, সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। বই কবে পাবেন? বই প্রথম ধাপের বই যারা নিতে পারেন নাই, দ্বিতীয় ধাপে বই ছাপানো হবে, ছাপাচ্ছি, সেটা হলে আপনাদের অ্যানাউন্স করব যে বই আসছে, বই নিতে পারবেন। ওকে, সো আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে নেক্সট টপিকস নিয়ে।